পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখায়। আসলে আমরা চিন্তা করি একটা, হয়ে যায় আরেকটা। ভবিষ্যতে কেউ কখনো বলতে পারে না যে আমাদের সাথে কি হবে। আসলে যায় দিনই ভালো, আসে দিন খারাপ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালবেলা নাস্তা বানানোর পরে, যেহেতু এটা আমার রোজার ২ দিন আগের ব্লগ, আসলে আমি এতদিন ব্লগ দিতে পারিনি। ২-৩ দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। আশা করছি আপনাদের রমজান অনেক ভালো যাচ্ছে। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আমার বড় মেয়ে নেহার যেহেতু এক্সাম চলছে, ও ভার্সিটিতে যাবে, ওর আর 2টা এক্সাম আছে রোজা যেহেতু, তাই ওকে আবার ঘুম থেকে উঠাই দিলাম। ও আবার ওয়াশরুমে গেল। আর নিধির বাবাকে ঘুম থেকে উঠাবো। এখন দেখি নিধির বাবার অনেক জ্বর, সারা রাতে অনেক জ্বর ছিল, তাই ভেবেছিলাম আলহামদুলিল্লাহ সকালে ভালো হয়ে যাবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না, জ্বরটা অনেক আসতেছে। তো এখন চিন্তা করতেছিলাম যে কি করব। মেয়ে আবার বলতেছে যে তুমি চলো আমার সাথে, আমি একা কিভাবে যাব। আসলে আমার মেয়েরা কখনো একা আমি ছাড়ি না। অনেকে বলে যে একা ছাড়ো, একা ছাড়ার চেষ্টা করো, আমি কেন জানি পারি না। আমি মনে হয় একটা ব্যতিক্রম মা, কারণ আমি না বাইরে একা যেতে ওদেরকে দিতে পারি না। আমি জানি কেন পারি না আমার মেয়েদের একা ছাড়তে। তো আল্লাহ ভরসা। বলে না, অনেকে বলে যে তুমি গেলেও তো আল্লাহ না করুক দুর্ঘটনা হলে হতে পারে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ জানি ভালো রাখি প্রত্যেকটা সন্তানকে। আমার জানি কেমন মনে হয় যে আমি গেলে আল্লাহর রহমতে ভালো থাকবো, বা নিধির বাবা গেলে আল্লাহর রহমতে আল্লাহ সবসময় ওদেরকে ভালো রাখবে। আসলে দুর্ঘটনা হলে আমার সামনেও হতে পারে। আল্লাহ সব প্রত্যেকটা মায়ের সন্তানকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, রাস্তায় যে কোনো বিপদ থেকে হেফাজতে রাখুক, আমি এই দোয়াই করি। এই যে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে ভার্সিটিতে চলে আসলাম ওর পরীক্ষা। এখানে আবার একটা ফর্ম ফিল আপ করা লাগবে, নাকি কি একটা রেজিস্ট্রির কার্ড নেওয়া লাগবে, আমি আসলে বুঝি না। ও আর কি নিয়ে এখন পরীক্ষা হলে চলে গেল। আমি কখনো ভাবতে পারি না যে আমি আসব। এই যে আমি একাই আসলাম, এই প্রথম ওকে নিয়ে ভার্সিটিতে আমি একা আসলাম আমার মেয়েকে নিয়ে। আমি সব সময় আমার মেয়েকে নিয়ে স্কুলে, কলেজে, তারপরে পরীক্ষায় সবসময় আমি একাই যাইতাম, কিন্তু মোহাম্মদপুর এলাকাটা না একটু দূরে, এজন্য আর কি যাওয়া হইতো না। তো সবসময় নিধির বাবাই নিয়ে যায়। আজকে যেহেতু নিধির বাবা অনেক জ্বর, তাই ভাবলাম যে ওকে আর কষ্ট দিব না, আমিই নিয়ে যাই। ওকে ঘুম থেকে উঠায়া নাস্তা খাওয়ায়া তারপরে ওষুধ খাওয়াই দিলাম। এখানে আবার বসে আছি, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বাসায় যাওয়ার সময় বারবার নিধিকে ফোন দিচ্ছিলাম যে তোমার বাবা কি অবস্থা, জ্বর কি কমছে কি না। তো ও বললো যে না, জ্বর এখনও আছে। আসলে ওর একটু থাইরয়েডের সমস্যা, তো এর জন্য ও একটু অসুস্থ হলে না অনেক দুর্বল হয়ে যায়। এর জন্য না আমি ওকে নিয়ে অনেকটা টেনশন করি, কারণ একবার যদি অসুস্থ হয়, সুস্থ হতে না অনেকটা টাইম লেগে যায়, আর শরীর খুবই দুর্বল হয়ে যায়। আর এখানে রাস্তায় আসার সময় দেখি অনেক গ্যাঞ্জাম, রিস্কাওয়ালা থেমেছিল অনেকক্ষণ, রাস্তায় জ্যাম দিয়ে আটকায় ছিল। তা আমার তো অনেক ভয় লেগে গেছিলো যে আল্লাহ আবার কি হইলো। তো আসার পরে আবার তেমন একটা ভিডিও করি নাই, সংসারে টুকিটাকি কাজ করছি, রান্না করছি। আসলে তাড়াহুড়ো করে রান্না করছি, তো তেমন কোনো ভিডিও করা হয় নাই। দুপুরবেলা আসতে আসতে প্রায় আমাদের 1:30 বেজে গেছিলো, তাই তেমন কোনো ব্লগ করা হয় নাই। এখন বিকালবেলা বাচ্চারা বলতেছিল যে একটু নুডলস রান্না করে দাও, তো ওদেরকে একটু নুডলস রান্না করে দিচ্ছি, ওরা বিকালে খাবে। আর সকালবেলা এসে যে তরকারিটা রান্না করেছিলাম সেগুলো আবার গরম করে নিয়েছি। এখানে মূলা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম, সেটাই আছে। তো গরম যেহেতু পড়ে গেছে, তরকারিগুলো গরম না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রতিদিন সন্ধ্যার সময় আমি সব গরম করে রাখার চেষ্টা করি। আর এই যে এখানে রাত হয়ে গেছে, রাতের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। তো নিজের বাবাকে নিয়েও একটু টেনশন ছিল, ওর জ্বরটা ভালো হচ্ছিল না। যাই হোক, এটা আবার পরের দিন সকালবেলা, যেহেতু কালকে রোজার আগের দিনে আমি এই ভিডিওটা করতেছিলাম। এখানে আমি সব চাদরগুলা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা সব সময় দেখতাম আমাদের মা খালাদের রোজার আগে সব ঘর টর সব পরিষ্কার করতো। আর নিধির বাবা যেহেতু জ্বর ছিল, আর ছিল কি এখনও হালকা হালকা আছে,
তো তেমন না সংসারে কাজ করতে মন চায়নি। এই যে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছনা চাদর চেঞ্জ করে বিছনাটা ঝেড়ে ঘরটোর এখন সব পরিষ্কার করে নিব। এই রুমে আবার আসলাম, আসার পরে আবার ড্রেসিং টেবিল ওয়ারড্রোবের উপরে সব ধুলা পড়ে যায়। যেহেতু আমার রাস্তার পারে বাসার ধুলোটা একটু বেশি আসে, কিছু করার নাই। আমি ভিতরে বাসায়ও থেকে দেখছি ধুলা কিন্তু সব জায়গায় যায়, 4তলা 5তলার উপরেও ধুলা উঠে। এখানে আমি ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলটাও এখন মুছে নিয়েছি। আর ঘর পরিষ্কার করে রাখলে না মনে একটা শান্তি লাগে। আর যেহেতু কালকে রোজা, এজন্য চেষ্টা করলাম প্রত্যেকটা ঘর মুছে পরিষ্কার করে রাখার জন্য। এখানে আমি সবগুলা ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার মেয়েরা কিন্তু ওদের কসমেটিক এগুলা সব আমার 2 মেয়ে সুন্দর করে গুছায় রেখেছে। ওদের কিন্তু আরও কসমেটিক আছে, সেগুলো আবার ওয়ারড্রোবের নিচের ড্রয়ারে রেখে দিয়েছি। একটা ওয়ারড্রোবের ড্রয়ার ওদের জন্য রেখে দিয়েছি। আর এই রুমে আবার বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, কারণ এই রুমে একটু পরে আসলাম কেন, নিধির বাবা তো জ্বর, ওকে আবার ঘুম থেকে উঠালাম, উঠায় ও বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু রোজা সামনে, এজন্য ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেই। আর এই যে আমার কিন্তু সবগুলা রুম আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আসলে পরিষ্কার করলে না মনে একটা শান্তি লাগে। আর যেহেতু আমি আমার সংসারের কাজ একাই করি, তাই আমি চেষ্টা করি সবসময় একটু একটু করে কাজ করে রাখার। আর রোজার আগে সব পরিষ্কার করে রাখলে আর কি ভালো হয়। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই সূরা ছেড়ে দিয়েছি। তো সকাল 7টার সময় আমার সব কাজ শেষ। নিধির বাবা একটু একটু জ্বর কমছে, আজকে নেহার এক্সাম শেষ, তো ওরা আবার চলে গেল ভার্সিটিতে। তো ওরা যেহেতু বাসায় নাই, এই জন্য ভাবলাম সব রুমগুলা ভালো করে পরিষ্কার করে ফেলি। আর এই যে দেখেন বারান্দায় কত কাপড় ধুইছি, এই কাপড়গুলা সব ধুয়ে ফেললাম। রোজা রাখার সময় কাপড় ধুতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, রোজাতেও কিন্তু অনেক কাপড় হয়। তো তারপরও এই জমে থাকা কাপড়গুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আজকে তেমন কোনো কিছু রান্না নাই, তাই ভাবলাম যে এখানে চাপিলা মাছ ভাজবো আর রান্না করব। আর বাচ্চাদের জন্য ডিম ভুনা আমার বড় মেয়ে পছন্দ করে, আলু দিয়ে রান্না করলে আমার ছোট মেয়ে খায়। আর দুইজনের আর কি 2 রকম টেস্ট। এখানে আমি মাছটা ভালো করে ভেজে আলু দিয়ে রান্না করব, আমি আর নিধির বাবা খাবো। নিধির বাবা ডিম দিয়ে যে তরকারি রান্না করব সেটাও খাবে। আর এখানে আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছটা আমার খুব পছন্দ। আসলে প্রত্যেক রোজা আসলে, ঈদ আসলে মা বাবা শ্বশুর শাশুড়ির কথা অনেক মনে হয়। আমাদের ফ্যামিলিতে আমার যখন বিয়ে হয় তখন আমরা রোজা অনেক সুন্দরভাবে পালন করতাম। আর প্রথম রোজাটা আমরা অনেক ভালোভাবে পালন করতাম, আমার শাশুড়ি আমরা যেখানেই থাকতাম, কিন্তু প্রথম রোজা আমরা একসাথে হতাম। সেই কথাই আমার অনেক মনে পড়তেছিল। আসলে শাশুড়ি মরে যাওয়ার পরে আমরা আসলে তেমন কোনো এক সময় মানে একসাথে হই না রোজাতে, যার সংসার নিয়ে সে ব্যস্ত। যখন আমার ননাস লন্ডন থেকে আসে তখনই আমরা একসাথে হই, এছাড়া আমাদের খুবই কম একসাথে হওয়া হয়। আসলে মুরব্বীরা যখন থাকে তখন কিন্তু ফ্যামিলি একসাথে হয়। আর এই যে আমার মেয়ে কিন্তু এক্সাম দিয়ে আসছে, তো ওকে আবার জিজ্ঞেস করতেছিলাম যে তোমার এত দেরি হয়েছে কেন আসতে। ও আবার বলল যে রাস্তায় অনেক জ্যাম ছিল, আজকে আবার মানে বিএনপির শপথ নিবে প্রধানমন্ত্রী, এর জন্য আর কি রাস্তায় নাকি অনেক জ্যাম ছিল। এখানে ছোট্ট একটা ফান্টা আনছে বোনের জন্য, ও খাচ্ছিল রাস্তায়, ওর বাবা কিনে দিছে, ও আবার ওর বোনকে দিল। এই যে এখানে আবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ডিম ভেজে নিয়েছি, এখানে আলু দিয়ে আর টমেটো দিয়ে ডিম রান্না করব। আসলে প্রতিদিন কি রান্না করব, প্রতিদিন রান্নার একটা টেনশন থাকে, তেমন কোনো ঘরে বাজারও সবসময় থাকে না, যেটাই ছিল সেটা দিয়েই রান্না করার চেষ্টা করছি। আর আপনাদের কে কেমন আছেন, রোজাতে কেমন কাটাচ্ছেন আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিধির বাবার জ্বরটা এখন একটু কমছে, কিন্তু ওর শরীরটা না অনেক দুর্বল হয়ে গেছে, মানে একটুতেই না হাঁপায় যায়, আর ঘুমাইলে দেখলাম অনেক কোকায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো নিধির বাবা জ্বর ভালো হইতে না হইতেই আমার বড় মেয়েরও জ্বর আসছে। তো আমাদের ঘরে কেমন জানি একটা অসুখ, মানে সবার কম বেশি।
সবাই দোয়া করবেন জানি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানি আপনাদের সুস্থ রাখে। এই যে এখানে কিন্তু দুপুরে এখন ভাত খাওয়াই দিব আমার বড় মেয়েকে। ও সকালবেলা যখন পরীক্ষা দিতে গেছে কিছুই খায় নাই। ওর একটা বদ অভ্যাস কি, সকালবেলা যদি ও স্কুল কলেজে যায় কখনই সকালে ও খেত না, এখনও এই অভ্যাসটা ও রয়ে গেছে। তো এখানে আবার ওকে ভাত খাওয়াই দিলাম। সেদিন আর তেমন কোনো ভিডিও করা হয় নাই, এটা হলো প্রথম রোজার দিনের ভিডিও। তো প্রথম রোজায় ভেবেছিলাম যে আসলে আমরা কিছুই করব না। তারপরে আবার নিধির বাবা দেখলাম বিকালবেলা আর কি, বিকালবেলা দুপুরবেলা বেসন টেসন এগুলা কিনে নিয়ে আসছে। তো আমি তেমন কোনো ইফতারি বেশি একটা ভাজি না। আজকে ভেবেছিলাম যে কিছুই করব না, যেহেতু ও নিয়ে আসছে এর জন্য ভাবলাম যে ইফতারি দেখি করি। আর প্রথম রোজা ভেবেছিলাম যে আমার ভাসুরকে ডাকবো, কিন্তু ওই যে বললাম না মানে তেমন কোনো কিছু করার ইচ্ছা ছিল না, বলতে কি মানে বাজার টাজার নিধির বাবা অসুস্থ থাকার কারণে বাজার টাজার ছিল না ঘরে, তাই ওনাকে আগে বলা হয় নাই। এখানে আবার যে প্রথম বলছিলাম যে কিছু করব না, তো আলু আবার কেটে রেখেছিলাম। তো ছোট মেয়ে বলছিল তুমি যেহেতু করবা না কিছু আমাকে একটু আলু ভেজে দিও, যেহেতু ও রোজা রেখেছে, বাচ্চা মানুষ আবদার করছে। আর ছোট মানুষ রোজা রাখছে, যেহেতু রোজা খুলে কি খাবে। পরে দেখলাম নিধির বাবা আবার বেসন নিয়ে আসছে, আলু তো আমি আগেই কেটে রেখেছিলাম। তো বেসন আনার পরে যে এখানে আবার ও সব বেসন আমাকে গোলায় দিচ্ছিল, তারপরে পেঁয়াজুর সব এগুলা মানে মিশাই দিচ্ছিল আমার ছোট মেয়ে নেহা। আমার বড় মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করে, কিন্তু যেহেতু ওর জ্বর আসছে ও তেমন কিছু করতে পারতেছিল না। তো এই যে এখানে আবার তরকারি রান্না করতেছিলাম রাতের জন্য, কারণ দুপুরেই রান্না করে ফেলি। আমি রোজাতে কি করি, আমি সবসময় দুপুরবেলায় তরকারি রান্না করে রাখার চেষ্টা করি আর ভাতটাও রান্না করে ফেলি। সন্ধ্যার পরে না আমার আর কিছু করতেই ভালো লাগে না, শরীরে মনে হয় একদম এনার্জি থাকে না ইফতারি খোলার পরে। এখানে আবার আলু চাপ বানানোর জন্য আলুটা ম্যাশ করে দিচ্ছিল নিধি। তো আমি আবার ভাবছি যে আমার ভাসুরের জন্য আমি ইফতারি পাঠায় দিব। এখানে আবার একটু তাড়াতাড়ি করে ইফতারি বানাচ্ছিলাম। প্রথম রোজার ইফতারি মাশাল্লাহ দেখতে দেখতে কেমনে করে একটা বছর কেটে আবার আরেকটা বছর এসে পড়ছে। এখানে আবার এই যে কারেন্টের চুলার ভিতরে পেঁয়াজুটা ভাজছিলাম। আসলে কারেন্টের চুলায় না পেঁয়াজু আলু চাপে এগুলাতে অনেক তেল লাগে, আর মানে ভাজাটাও না বেশি একটা ভালো হয় না। তো প্রথম রোজা যেহেতু ভাবলাম দেখি সিলিন্ডার গ্যাসে তো অনেক গ্যাস লাগে। এখানে আমার শরবতটা বানানো হয়ে গেছে। আর এখানে ওই যে নেহার জ্বর আসছে, ও ভাজা পোড়া কিছু খাবে না, এর জন্য ওকে চিড়া আর কলা দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। তো নেহা তো আর এতগুলা খাবে না, সবাই মিলে একটু একটু করে খাওয়া হবে। আর এই যে দেখেন প্রথম রোজা আমাদের এই গলির ভিতরে রাস্তায় এত জ্যাম, মনে হয়েছিল ঈদ পড়ে গেছে। আসলে আমাদের মুসলিমের এই রোজার দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ রহমতের দিন, সবার ভালো কাটে। তো সবাই মানে অনেক আনন্দ করে, ঈদ ঈদ একটা আমেজ লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে একটা ঈদ ঈদ আমেজ লাগে। এখানে আবার আমার ভাসুরের জন্য আমি ইফতারি ভেজে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যে উনি যদি আবার বাইরে চলে যায়। আসলে যেটা ভেবেছি সেটাই হয়েছে। আমি তো ওনাকে আগে বলি নাই, দোষটা আমারই। আমি যদি আগে বলতাম তাহলে তো আর উনি বাইরে যেত না। আর বাইরে কি, আমার ছোট জালের বাসায় গেছে, তো ওইটাও তো ওনার ভাইয়ের বাসা, এটাও ওনার ভাইয়ের বাসা, উনি সব বাসায় যেতে পারে। আসলে আমি তো আগে বলি নাই, এর জন্য উনি চলে গেছে। তো ওরা আগে বলছে, এজন্য ওদের বাসায় ইফতারি করতে গেছে। আর এখানে এই যে আমাদের রাস্তার পাশে ইফতারি বিক্রি করতেছিল, অনেক ভিড়। এই যে আমি তাড়াতাড়ি করে ইফতারি প্লেটটা সাজিয়ে দিলাম। তো আমি আবার বললাম নিধির বাবাকে, আমি তো জানি না যে আমার ভাসুর নাই বাসায়। আমি আবার বললাম যে তুমি যাও একটু কষ্ট করে, ওর তো জ্বর আসছে, তারপর জ্বরটা হালকা হালকা এখন কমছে, শরীরে নাকি অনেক ব্যথা। তো এখানে আবার একটু খেজুর দিয়ে দিয়েছিলাম। তো সিম্পল ইফতার, যা আল্লাহ রহমতে ভেবেছিলাম যে কিছুই হবে না, আল্লাহ রহমতে অনেক কিছু হয়েছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া।
ইফতারি দিয়ে যখন গেল বাসায়, যেহেতু পায় নাই, নিধির বাবা আবার আসার পরে আমি আবার ওকে পাঠাইছি যে তুমি দিয়ে আসো দারোয়ানের কাছে, দারোয়ান দিয়ে দিবে। কারণ আমি যখন থাকতাম ওই বাসায় আমি দেখতাম ইফতারির পরও কামাল ভাই একটু ইফতারি খাইতো, আলু চাপ এগুলা থাকলে। তো আমি আবার বললাম যে খাবে না, সমস্যা নাই। তো আমি আবার আমার ছোট জালকে ফোন দিলাম, ও আবার বলল যে না কামাল ভাই আমাদের বাসায় আসে। তো আমি ও বললাম যে থাক, উনি বাসায় ওগুলা খেয়ে নিবেনে, ওগুলা আর আনার দরকার নেই, যেহেতু আমি দিছি উনি পরে এগুলা খেয়ে নিবে। তো আমরা সবাই মিলে ফার্স্ট ইফতারিটা করে নিচ্ছি।